ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব রাতারাতি হিরো থেকে আস্তে আস্তে অনেকটা জিরো বা খলনায়ক ভূমিকায় বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সরকার, সেই সরকার যে কাজ কর্ম করছেন তার ব্যাপারে জনগণ ক্রমেই অধৈর্য হয়ে পড়েছে। এই সরকার পচা শামুকে পা কাটার পর্যায়ে পড়ে গিয়েছে। আজকে আওয়ামী লীগের জন্য একটি অত্যন্ত দারুণ একটি সুখবর আছে, একটি সুসংবাদ আছে। আমি আমার জননেত্রী শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী দেখতে। এখন এই সংবিধানে এই ধরনের অন্তর্বর্তী সরকার গঠনের কোনো বিধান আছে কি? নাই। সুতরাং কঠোর আইনি অর্থে ইউনুসের সরকার সংবিধানের অধীনে অবৈধ। এর চেয়েও খারাপ, এই সরকার এমন একটা সরকারকে অপসারণ করে বসানো হয়েছে যা এই সংবিধান অনুসারে গঠিত হয়েছিল। অতএব এই অন্তর্বর্তীকালীন সরকার শুধু অবৈধ না, বরং এই সরকার গঠনে জড়িত প্রত্যেক ব্যক্তি এবং যারা এই সরকারের অংশ হয়েছে তারা সবাই দেশদ্রোহিতার অপরাধ করছে। ডক্টর ইউনূসের বাধ্যতামূলক পদত্যাগ আজকের এই ভিডিওতে আপনারা চাঞ্চল্যকর তথ্যগুলো জানতে পারবেন। বিশ্বাসঘাতকতা করেছে সেনাবাহিনী এবং রাষ্ট্রপতি। আজকের এই ভিডিওটি স্কিপ না করলে সম্পূর্ণ দেখলে সবকিছু বুঝতে পারবেন। আমি বেশি কথা না বলে আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটা রিকোয়েস্ট, যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সেই সাথে আজকের এই ভিডিওটি দেখলে আপনারা সবকিছু বুঝতে পারবেন। প্রিয় দর্শক শ্রোতা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব রাতারাতি হিরো থেকে আস্তে আস্তে অনেকটা জিরো বা খলনায়ক ভূমিকায় তার সমালোচকরা তাকে আস্তে আস্তে নিয়ে যাচ্ছেন। কথা বলছি ডক্টর কনক সারওয়ার। আপনারা সকলেই ওনাকে চিনেন, আলাদার পরিচয় দেওয়ার কিছু নাই। উনি এক কঠিন অভিযোগ চলেছেন ডক্টর ইউনুস সাহেবের ভাতিজার বিরুদ্ধে। আপনারা জানেন যে সম্প্রতি আপনার যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন, আমি হচ্ছে জাতিসংঘের একটা প্রোগ্রামে গিয়েছিলেন ডক্টর ইউনুস সাহেব। সেখানে তার ভাতিজা সাংবাদিকদের সাথে কি করেছেন, চলুন কনক স্যারের মুখে শুনি বাকি কথা। আমেরিকা থেকে কাজ করেছি গত এত বছর ধরে। আমরা ভাবছিলাম ডক্টর ইউনুস হয়তো 10-15 মিনিট আমাদের সঙ্গে চাটা খাবেন আর কি, হাই হ্যালো করবেন আর কি। তো দেখা গেল যে ওই যেই মাথা সেই কপাল, ওনার প্রেস মিটিং এ সব আওয়ামী লীগের লোকজন, ওনার এক ভাইস আছে না কি যেন জাহাঙ্গীর সাহেবের ছেলে, সে আরেক ভাবসাব এক সাংবাদিকদের ধমক দিল, এই পত্রিকা বন্ধ করে দিব। তুমি বাংলাদেশে এসে তুমি আমেরিকা পত্রিকা বন্ধ করে দিবা, ডক্টর ইউনুসের ভাইসা তুমি এই নিশ্চয়ই শুনেছেন। এখন এতটুকু শোনার পরে আমি নিজেও আসলে ডক্টর ইউনুস সাহেবের কয় ভাই বা কয় বোন, ওনার পরিবারের ভাই ভাতিজা কতজন, এগুলো সম্পর্কে আমার আইডিয়া নাই। তবে কনক ভাই তিনি যে অভিযোগ করেছেন, এই অভিযোগ যদি সত্য হয়ে থাকে, এখন এটা নিয়ে আমি আর কোনো গণমাধ্যমে কোনো বক্তব্য পাইনি। তিনি বলছিলেন যে আসলে ওই দিনের ওইখানে কি হয়েছে, এটা সত্যি হয়ে থাকলে ডক্টর ইউনুস সাহেবের উচিত এই বিষয়গুলোকে একটু কনসার্ন করা। কারণ অনেক সময় কি যে আপনি অনেক ভালো কাজ করছেন, আপনি যথেষ্ট সৎ মানুষ, কিন্তু আপনার আশেপাশে থাকা কিছু মানুষ, হোক সেটা আত্মীয় স্বজন অথবা তেলবাস, তাদের কারণে কিন্তু আপনি বিপদে পড়েন। যেমনটা আওয়ামী লীগ সরকারের পতনের সময় এই আমরা সিচুয়েশনটা দেখেছিলাম যে কিভাবে হাইব্রিডদের কারণে আসলে শেখ হাসিনার রাস্তাটা তিনি ভুলে গিয়েছিলেন বা দিন শেষে এই পতন হয়েছে। যাই হোক, এখন ডক্টর কনক সারওয়ার অথবা সমালোচক যারা আছেন তারা সকলেই কিন্তু প্রথম ধাপে ঠিক 2 মাস আগে ডক্টর ইউনুস সাহেবকে ওয়েলকাম করেছিলেন। সাংবাদিক ইলিয়াস থেকে পিনাকি দাদা থেকে শুরু করে সবাই এই অন্তর্বর্তী সরকারের জন্য পজিটিভ একটা ভূমিকা রেখেছিলেন বা বক্তব্য দিয়েছিলেন। কিন্তু যত দিন যাচ্ছে আপনি দেখেন প্রত্যেকটা তাদের যে কমিউনিটিটা আছেন প্রত্যেকেই কিন্তু ডক্টর ইউনুস সরকারের প্রতি আস্তে আস্তে বিষাদগার করছেন, পাশাপাশি ভুল ত্রুটিগুলোকে বড় আকারে সামনে নিয়ে আসছেন যে কি হচ্ছে আসলে অন্তর্বর্তী সরকারে। তো সবার মধ্যে যে উগড়ে ওঠা ক্ষোভটা, সেটার প্রধান পয়েন্টটা কিন্তু আমার দেশ পত্রিকার সম্পাদক আমাদের মাহমুদ ভাই যিনি আছেন তিনি। আমরা জানি যে তিনি দেশে গিয়েছেন, দেশে যাওয়ার পর তিনি আত্মসমর্পণ করতে যাওয়ার পর তার আইনজীবীরা জামিন চেয়েছে, কিন্তু তাকে জামিন নামঞ্জুর করে আদালত কারাগারে পাঠিয়েছে। বলা হয়েছে এখানে আইনের ব্যত্যয় ঘটবে, সংবিধানের সাথে সাংঘর্ষিক। কিন্তু তাদের বক্তব্য আপনাদের এই সরকারটাই তো অবৈধ যদি সংবিধানকে আমরা ফলো করতে যাই। তো আমার কাছেও যেটা মনে হচ্ছে আর কি, ডে বাই ডে এখানে আমাদের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যারা আছেন ওনারা যতগুলো কথা বলছেন আর মাঠের প্র্যাকটিক্যাল সিচুয়েশন কিন্তু মোটামুটি আমরা উল্টা পিঠে দেখতে পারি। যে আজকেও নাচদের এক বিশাল আন্দোলন, কর্মবিরতি, মানে এটা তো সরকারের জন্য একটা চাপ। পাশাপাশি ধরেন এই যে আমাদের কলকারখানা ইন্ডাস্ট্রিগুলোতে এই সরকারের পতনের পর থেকে গত 2 মাসে আসলে স্বাভাবিক কার্যক্রম, গাজীপুর দেখেন, আশুলিয়া দেখেন, নারায়ণগঞ্জ দেখেন, প্রতিদিনই সেখানে নানান ধরনের ঘটনা ঘটছে। আর গতকালকে পুলিশের গুলিতে সম্ভবত একজন শ্রমিক নিহত হয়েছে, 5 জন গুলিবিদ্ধ হয়েছে। এগুলো নিয়ে খুবই তোলপাড় চলছে, সমালোচকরা কঠিন সমালোচনা করছেন। দিন শেষে ডক্টর ইউনুস সাহেব নিশ্চয়ই এখন আস্তে আস্তে বুঝতে পারছেন একটা জিনিস, বা ডক্টর আসিফ নজরুল ইসলামও দেখেন, ওনারা নিয়েও পিনাকি দাদা নানান বক্তব্য দিচ্ছেন, বা ওনার পুরান যে ভিডিওগুলো, আবিগত একটা ভিডিও, এই যে বিষয়গুলো নিয়ে বোঝা যাচ্ছে সরকার চালানো আর সমালোচনা করা টোটালি দুটো আলাদা জিনিস। তো তারপরেও এখন আবার নতুন রাজনৈতিক শক্তির আগমন, ডক্টর ইউনুস সাহেবের বিভিন্ন ধরনের কথাবার্তার ইঙ্গিত, সকল কিছু নিয়ে একটা গোলক ধাঁধাময় অবস্থান তৈরি হচ্ছে। আবার আপনি যদি দেখেন জামাত প্রথমে যতটা পজিটিভ ছিল এই সরকারের প্রতি, এখন আস্তে আস্তে তারাও কিন্তু বলছে হাতে হাড়ি ভেঙে দিব সময় হলে, মানে নির্বাচনী ইস্যুতে তারা হয়তো আবার শক্ত অবস্থান নেবে। বিএনপি ঘোষণা দিয়ে দিয়েছে প্রয়োজন আবার রাজপথে নামবে। তো সকল কিছু মিলিয়ে বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সরকার, সেই সরকার যে কাজ কর্ম করছেন তার ব্যাপারে জনগণ ক্রমেই অধৈর্য হয়ে পড়েছে, হতাশ হয়ে পড়েছে এবং এই সরকারের প্রতি বিশ্বাস এবং আস্থা স্থাপন করার একটি নমুনাও এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি। আমরা আশা করছি, স্বপ্ন দেখছি, কল্পনা করছি, বা তাকে পৃথিবীর একেবারে সর্বশ্রেষ্ঠ মহামানব হিসেবে অভিহিত করে তার কাছে একেবারে ফেরেশতা তুল্য অলৌকিক অনেক বিষয়াদি আশা করছি। কিন্তু বাস্তবতা হলো যে তার সেই বিশালত্বকে যখন আমরা 18 কোটি মানুষের যে অভাব, অভিযোগ, আশা আকাঙ্ক্ষা এবং দৈনন্দিন যে
সমস্যা সেগুলোর সঙ্গে কোনো অবস্থাতে মিলাতে পারছি না। অবস্থার দৃষ্টি মনে হচ্ছে যে অভ্যুত্থানের মাধ্যমে, যে গণবিপ্লবের মাধ্যমে এবং একটি অলৌকিক ঘটনার মাধ্যমে ডক্টর ইউনূসের সরকারের যে শুভ যাত্রা শুরু হয়েছিল, সেই সরকার সম্ভবত পচা শামুকে পা কাটার পর্যায়ে পড়ে গিয়েছে। তো এখানে পচা শামুকে পা কাটার বিষয় নিয়ে আমি দুটো বিষয় বলিনি। প্রথমত, যখন এই ছাত্র আন্দোলন শুরু হলো এবং কোটা বিরোধী আন্দোলন তুঙ্গে যায়নি তখন, আর শেখ হাসিনা তখন বেইজিং সফরে গিয়েছিলেন, ঠিক ওই সময়টাতে আমি একটা ভিডিও করেছিলাম যে পচা শামুকে শেখ হাসিনার পা কাটবে। এরপর যখন তিনি এসে সংবাদ সম্মেলন করলেন, এরপর সংবাদ সম্মেলন পরবর্তী ঘটনায় যখন একেবারে সবকিছু এলোমেলো হয়ে গেল, তখন আমার নিজের কাছেই খুব অবাক লাগলো যে এই পচা শামুকে পা কাটার বিষয়টি আমার মতো একজন অল্প বুদ্ধির মানুষ টের পেলাম, কিন্তু শেখ হাসিনা কেন টের পেলেন না? একইভাবে ডক্টর ইউনূসের জ্ঞান, প্রজ্ঞা, মেধা, যোগ্যতা বিশ্বাস করেন, আমি মনে করি না যে তার একটি আঙ্গুলের সমান কোনো যোগ্যতা আমার রয়েছে, অথবা তিনি যে বিশ্বব্যাপী অনেক বিষয়ে সফলতা অর্জন করেছেন, তার সেই সফলতার ধারের কাছে আমার পক্ষে যাওয়া অসম্ভব বিষয়। বক্তব্যটা হলো যে আমি এই বাইরে থেকে এত কম যোগ্যতা নিয়ে, এত অল্প বুদ্ধি নিয়ে আমি যে সমস্যাগুলো বুঝতে পারছি, এবং এই সমস্যা যেহেতু আমি বুঝতে পারছি, সেই কারণে আমার মন মস্তিষ্কে এগুলো সমাধানের ব্যাপারে অনেকগুলো অটো সাজেশন চলে আসে। তো সেই জিনিসটি আমার চেয়ে সহস্র গুণ, লক্ষ গুণ, শতগুণ অভিজ্ঞতা সম্পন্ন, যোগ্যতা সম্পন্ন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সঙ্গী সাথীরা কেন বুঝতে পারছেন না? তো হাসিনার এই যে শেখ হাসিনার পরাজয় এবং পালিয়ে যাওয়া, সেখান থেকে যদি অল্প সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের কতগুলো সমস্যা, যেগুলো খুব বড় সমস্যা নয় এখনো পর্যন্ত, কিন্তু খুবই বিরক্তিকর এবং কোনো সমস্যাই নয়, কিন্তু এই সমস্যাগুলো কালান্তরে 1 মাস পরে 2 মাস পরে মহা সমস্যাকে দেখা দেবে। তো এই বিষয়গুলোকে তিনি কোনো অবস্থাতেই গুরুত্ব দিতে চাচ্ছেন না। বাংলাদেশে যে একটা শক্তিশালী রাজনৈতিক শক্তি রয়েছে, মানুষের যে একটা রাজনৈতিক ডিজায়ার, ইচ্ছা রয়েছে এবং রাজনৈতিক যে উইল ফোর্স রয়েছে, এটি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সঙ্গী সাথী যারা আছেন, তারা এই বিষয়টিকে এখনো পর্যন্ত নিজেদের ডিকশনারিতে ঢুকাননি। তিনি যাদেরকে পছন্দ করেছেন, সেটা যেন পালেরিয়াজ হোক, দেবপ্রিয় ভট্টাচার্য হোক, কিংবা ডক্টর আসিফ নজরুল হোক, তারা সবাই রাজনৈতিক দল হিসেবে বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি, এদের কর্মকাণ্ড এবং এই কর্মকাণ্ডের সাথে জড়িত বেশিরভাগ লোককে তারা মনে করে লোয়ার গ্রেডের, এবং মনে করে যাদের সাথে জনগণ নেই এবং জনগণ দীর্ঘমেয়াদে তাদের কোনো অপশন নেই, বিকল্প নেই, এই জন্য বিএনপিকে সাপোর্ট করে, জামাতকে সাপোর্ট করে, আওয়ামী লীগকে সাপোর্ট করে। এই ডক্টর মোহাম্মদ ইউনূস অ্যান্ড সঙ্গী সাথী তাদের সঙ্গে সাথে তাদের এটা হলো মেন্সরিয়া আইনের একটা শব্দ। আপনি রাজনীতিকে যখন শত্রু মনে করবেন, মনে মনে শত্রু ভাবাপন্ন হবেন, এটিকে আইনের ভাষা বলা হয় মেন্সরিয়া। তো রাজনীতি সম্পর্কে, রাজনৈতিক শক্তি সম্পর্কে এখানে যারা আছে সকলের একটা মেন্সরিয়া রয়েছে। রাজনীতিকে তারা শ্রদ্ধা করেন না, করতে পারেন না, এবং এখনো পর্যন্ত রাজনীতিবিদরা যে তাদের জন্য উপকারী হতে পারেন এবং আলটিমেটলি রাজনীতিবিদদের কাছে তাদেরকে ফিরে আসতে হবে, এই বিষয়টি তাদের মস্তিষ্কে ঢুকেনি। ফলে ক্ষমতা গ্রহণ থেকে আজ পর্যন্ত রাজনৈতিক দলকে সম্মান করে, মর্যাদা দিয়ে, নেতৃবৃন্দকে সম্মান মর্যাদা দিয়ে একটি সিঙ্গেল কর্ম এই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার এখন পর্যন্ত করেননি। তাদের উচিত ছিল বেগম জিয়ার সঙ্গে দেখা করা, তারেক রহমান সাহেবের সঙ্গে কথা বলা, জামাতের আমিরের কার্যালয়ে গিয়ে দেখা করা, এমনকি আওয়ামী লীগের যে সকল ভালো ভালো নেতা রয়েছেন যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তাদেরকে ডাকা এবং সাহস নিয়ে। সেটা না কাজ করে তারা কি করলেন? ক্ষমতা তাদেরকে বসিয়েছে ছাত্ররা এবং জনতা। জনতা কথাটা বলতে ইনফিনিট, এটার কোনো সীমা পরিসীমা নেই এবং এটার কোনো সমাপ্তি নেই, কিন্তু ছাত্ররা তাদেরকে বসিয়েছেন। এবং ছাত্ররা বলতে এই আন্দোলনরত ছাত্ররা, মানে ছাত্রলীগের ছাত্র নয়, শিবিরের ছাত্র নয়, বা ছাত্র দলের ছাত্র নয়। তো এই মানসিক অবস্থার কারণে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই অল্প সময়ের মধ্যে যে বিভেদ তৈরি হয়েছে, এটি বাড়তে থাকবে এবং এই বিভেদ এখন আর দূর করা সম্ভব নয়। এবং এই বিভেদের ফলে রাজনৈতিক দলগুলোর যে শক্তিমত্তা, তাদের যে সাংগঠনিক ক্ষমতা, যা কিছু হোক না কেন, এগুলোই ইউনূস সরকারের বিরুদ্ধে ক্রমাগতভাবে যাবে এবং ডক্টর ইউনূসকে পরিণতি ভোগ না করে তিনি সেখান থেকে যেতে পারবেন না। অথচ তিনি যে স্বর্ণালীর সুযোগ পেয়েছিলেন, সমস্ত রাজনৈতিক দল যেভাবে তাকে সমর্থন দিয়েছিল, যেভাবে তার প্রতি আগ্রহ দেখিয়েছিল, শ্রদ্ধা পোষণ করেছিল, এটি বিস্ময়কর। এরকম সৌভাগ্য শতবর্ষে, মানে প্রতি 100 বছরে কোনো নায়ক মহানায়কের জীবনে ঘটে না, যেটি এইবার ডক্টর ইউনূসের ক্ষমতা গ্রহণের সময় বাংলাদেশের একটা সিঙ্গেল লোক এর বিরোধিতা করেনি, উনি এটি কাজে লাগাতে পারেননি। 2 নম্বরে আমার কাছে যেটা মনে হচ্ছে যে তিনি শাসন করার জন্য সঙ্গী হিসাবে এমন লোকদেরকে বেছে নিয়েছেন যাদের কারোরই শাসন করার অভিজ্ঞতা নেই এবং তারা প্রচলিত যে আমাদের দেশের যে মন মানসিকতা, সেই মন মানসিকতা অনুযায়ী যে শাসন করবেন, পরিচালনা করবেন, ম্যানেজ করবেন, এই ব্যাপারে অভ্যস্ত নয়। তারপর বিশেষ করে তিনি সমন্বয়কদের মধ্যে বেশ কয়েকজনকে মন্ত্রী পরিষদে, মানে উপদেষ্টা মণ্ডলীতে নিয়েছেন, অনেকের কাছে নিয়েছেন, অনেকের সঙ্গে সৌহার্দ্যতাপূর্ণ সম্পর্ক রক্ষা করতে গিয়ে এই রাষ্ট্রের দীর্ঘদিনের যারা পরিচালক এবং আগামীতে যারা পরিচালক হবেন তাদেরকে তিনি রীতিমতো অপমান করেছেন এবং সেই অপমান করেই চলেছেন। এবং এখনো পর্যন্ত তিনি বুঝতে পারছেন না যে বিএনপির মির্জা ফখরুল সাহেবের আত্মমর্যাদাবোধের জায়গাটা কোথায়, গয়েশ্বর বাবুর আত্মমর্যাদা কোথায়, গোলাম পারওয়ার সাহেব জামাতের
শফিকুর রহমান সাহেবের আত্মমর্যাদার স্থানটি কোথায়? কিংবা ধরুন আওয়ামী লীগের 10 জন লোক, আমি যাদেরকে আপনি এই মুহূর্তে যদি বাংলাদেশে মনে করেন, সোহেল দাসকে চিন্তা করতে পারেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রফিকুল ইসলাম সাহেব বীরুত্তম, মেজর রফিকুল ইসলাম বীরুত্তম, তার কথা চিন্তা করতে পারেন। এরকম যে আব্দুল মান্নান সাহেবকে ধরা হলো, গ্রেপ্তার করা হলো, সুনামগঞ্জের সাবেক এমপি মন্ত্রী, তার কথা চিন্তা করতে পারেন। এরকম অসংখ্য লোক রয়েছেন যাদের সম্পর্কে একটি ন্যূনতম নেতিবাচক শব্দ কেউ উচ্চারণ করতে পারবে না। এরকম অনেক লোক আছেন। তো এই মানুষগুলো একটা পরিবর্তিত পরিস্থিতি, আওয়ামী লীগের লক্ষ লক্ষ মানুষ কিন্তু চেয়েছে শেখ হাসিনার পতন হোক, পরিবর্তন আসুক, সালমান এফ রহমানরা চলে যাক, কিন্তু তাদেরকে তো আপনার একটা স্পেস করে দিতে হবে। এই জায়গাটি ডক্টর মোহাম্মদ ইউনূস হাত দিতে পারেন, অথচ ওনার যেখানে হাত দেওয়া দরকার এটা সে প্রথম দিনই দিয়েছেন। উনি যখন ফ্রান্সে বাংলাদেশে আসেননি, সরকারের শপথ গ্রহণ করেননি, তার আগেই গ্রামীণ ব্যাংকের সামনে সাইনবোর্ড টানানো হয়ে গেছে, লোকজন গ্রামীণ ব্যাংক ভবনের দখল নিয়ে নিয়েছে। এই কাজগুলো করতে তার দেরি হয়নি, তার লোকজনের দেরি হয়নি, কিন্তু বেগম সঙ্গে দেখা করতে হবে, কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, ধন্যবাদ দিতে হবে, এটা দেরি হলো কেন? এটাই হলো পচা শামুক। তো তিনি এই যে প্রথম যেটা বললাম, রাজনৈতিক বিষয় নিয়ে তার যে চিন্তা চেতনা, দ্বিতীয়ত এই তরুণদেরকে সামনে এগিয়ে এনে তিনি প্রবীণদেরকে ব্যবহার করছেন। 3 নম্বরে হলো যে তার কোনো সার্কিট ব্রেকার নেই, মানে তিনি যে কর্মকাণ্ডগুলো করেছেন বা করে চলেছেন এটার কোনো সীমা নাই, পরিসীমা নেই, শাস্তির ব্যবস্থা নেই। তিনি এই যে তরুণদের অনেক ভুল হচ্ছে, ভ্রান্তি হচ্ছে, সমন্বয়কদের, তাদেরকে তিনি নিয়ন্ত্রণ করতে পারছেন না, তাদের উপর প্রভাব বিস্তার করতে পারছেন না, এবং তাদের ভুল হলে, অন্যায় হলে তাদেরকে শাস্তি দেওয়ার মতো সাহস তিনি এখন অর্জন করতে পারছেন না। এটা পচা শামুকে পাকাটার মতো অবস্থা সৃষ্টি করবে তার জন্য। এরপর তিনি তার কর্মপরিধি, এই কর্মপরিধি তিনি এখনো ঠিক করতে পারেননি। তার ধারণা যে তিনি বিশ্বজয়ী মানুষ, বিশ্ব যাকে বলা হয় প্রশংসিত মানুষ, সারা দুনিয়ার মানুষ ভালোবাসে, বাংলাদেশের মানুষও তাকে ভালোবাসবে। শেখ হাসিনাকে তাড়িয়ে তাকে যে মানুষ বুকে নিয়ে রেখেছে, সারা জীবন তাকে মাথায় করে মানুষ নাচবে। বিশ্বাস করেন, জাস্ট ওয়েট 2 days, 2 week, আজ থেকে 2 সপ্তাহ পর্যন্ত আপনি দেখেন যে উনার ইমেজটা কোথায় চলে যায়। আজ থেকে উনি জাতিসংঘ থেকে ফেরত আসুক, তারপর আপনি দেখবেন যে এই জায়গাগুলোতে তার একটা কর্মপন্থা নির্ধারণ করা, টাইম লাইন দেওয়া, টাইম ফ্রেম দেওয়া, অধিক্ষেত্র তৈরি করা, এটাকে তিনি মনে করছেন। আপনি শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু যখন বাংলাদেশে এসেছিলেন, পুরো বাংলাদেশটাকে তার মনে হয়েছিল, ডক্টর মোহাম্মদ ইউনূস ছিল তাই মনে হচ্ছে। একেবারে সবার শেষে যেটা তাকে ধরেছে যে রোগ, সেই রোগ হলো তিনি মনে করছেন যে জো বাইডেন, আমেরিকা, পশ্চিমারা তাকে রক্ষা করবেন। বাস্তবতা হলো তিনি শেখ হাসিনার কবলে পড়ে যদি ফাঁসিতে ঝুলে পড়তেন, তাহলে তার অবস্থা ওই মায়ানমারের সুশীর চেয়ে খুব বেশি কিছু হতো না। তাকে যদি জেলে নেওয়া হতো কিছুই হতো না। তারা বলতেন যে তুমি ঝুলে পড়ে আমরা দেখছি। এই হলো পশ্চিমাদের অবস্থা। তো এখন তিনি এই বাংলার জনগণ, বাংলার রাজনীতিবিদ, বাংলার মানুষ, তাদেরকে বাদ দিয়ে তিনি বাইডেনের সঙ্গে বৈঠক করার জন্য, আমেরিকাতে জাতিসংঘে ভাষণ দেওয়ার জন্য, তার 2 পয়সার ভ্যালু নেই, তিনি এই কাজগুলোকে গুরুত্ব দিচ্ছেন। অথচ এই মুহূর্তে তার উচিত ছিল পাহাড়ে যাওয়া, তার উচিত ছিল সেনাবাহিনীর সঙ্গে খুব গুরুত্বপূর্ণ বৈঠক করা পাহাড়ের বিষয় নিয়ে, তার উচিত ছিল শ্রমিক সংগঠনগুলোর সাথে বৈঠক করা, গোপন বৈঠক করা, কেন গাজীপুর থেকে বিভিন্ন অঞ্চলে এই গন্ডগোলগুলো হচ্ছে, এই বিষয়গুলো, এই গুরুত্বপূর্ণ কাজগুলো বাদ দিয়ে তিনি একখানা ভাষণ দেওয়ার জন্য সেই 57 সদস্যের বিশাল বহর নিয়ে রাষ্ট্রীয় খরচে সেখানে চলে গেছেন। তো এইরকম অনেকগুলো বিষয় যেগুলো এই মুহূর্তে খুব বড় সমস্যা নয়, কিংবা আদৌ কোনো সমস্যা নয়, কিন্তু এইগুলো মানে চেইন অফ কমান্ডে এসে ঘুরতে 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 একেবারে পচা শামুকে যেভাবে মানুষের পা কেটে বিশ্রী একটা অবস্থা তৈরি করে, ঠিক সেইরকম একটি অবস্থা তৈরি হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য। আর এই অবস্থা থেকে বের হওয়ার জন্য যে কলা দরকার, যে কৌশল দরকার, যে আবেদন দরকার, নিবেদন দরকার, যে কর্মপন্থা দরকার, তার একটাও তিনি শুরু করেননি। চিন্তা করছেন কিনা আমি তাও বলতে পারবো না। তার যে বিশৃঙ্খলা এবং তার যে তিনি যে মনোযোগী নন রাষ্ট্র গঠনে, তার বাস্তব প্রমাণ হলো তার যে বাসভবন, সেই বাসভবনের শ্রী দেখলেই বুঝতে পারবেন। সেখানে এখানে একটা ট্যাঙ্ক বসে আছে, পেছনে একটা ট্যাঙ্ক, সামনে কাঁটাতারের বেড়া, মনে হচ্ছে যে একটা বিশ্রী জায়গা, একটা সরকার প্রধানের বাসভবন, সামনে ফুলের বাগান থাকবে। আচ্ছা, এত জায়গাতে এত ফুলের বাগান, সেই ওখানে যদি 4-5 হাজার ফুলের টব থাকতো, সেনাবাহিনীর একটা চৌকোর দল যদি সেখানে 2টো সারিতে দাঁড়িয়ে 8 ঘন্টা করে দাঁড়াতেন, 100 জন, এই পাশে 50 জন, এই পাশে 50 জন, দেখে মনে হতো যে ডক্টর মোহাম্মদ ইউনূস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সরকার প্রধান হিসেবে এখানে থাকেন। ঠিক সেনাবাহিনী প্রধানের বাসার সামনে গিয়ে দেখেন, বাসার সামনে গেলেই আপনার চোখ জুড়িয়ে যাবে, মনে হবে যে ম্যানেজমেন্ট, এবং সেই ম্যানেজমেন্টের কারণেই সেনাবাহিনীর কমান্ড আছে। কিন্তু ইউনূস সাহেবের বাসার সামনে গিয়ে দেখেন ওখানে কোনো ম্যানেজমেন্ট নেই। ইউনূস সাহেবের যে অফিসের সামনে গিয়ে দেখেন কোনো ম্যানেজমেন্ট নেই। ঠিক সেম অবস্থা শেখ হাসিনার ছিল। সুধা সদনের সামনে আমি গত একেবারে সেই 2009 থেকে এই পর্যন্ত কোনো ম্যানেজমেন্ট দেখিনি। 32 নম্বরের সামনে কোনো ম্যানেজমেন্ট দেখিনি, ফুলের বাগান দেখিনি, সাজানো গোছানো সারিবদ্ধ কোনো নিয়ম দেখিনি। এই পাশে কাঁটাতারের বেড়া, এই পাশে পথ বন্ধ, এখানে ময়লা। ধারাবাহিকভাবে হাসিনার সংবিধান বিলোপের পক্ষে কথা বলছি। অন্তর্বর্তীকালীন সরকার হাসিনার সংবিধান বজায় রাখার সিদ্ধান্ত নিছে, যা এখনো দেশের সর্বোচ্চ আইন। এখন এই সংবিধানে এই ধরনের অন্তর্বর্তী সরকার গঠনের কোনো বিধান আছে কি? নাই। সুতরাং কঠোর আইনি অর্থে ইউনূসের সরকার সংবিধানের অধীনে অবৈধ। এর চেয়েও খারাপ, এই সরকার এমন একটা সরকারকে অপসারণ করে বসানো হয়েছে যা এই সংবিধান অনুসারে গঠিত হয়েছিল। অতএব এই অন্তর্বর্তীকালীন সরকার শুধু অবৈধ না, বরং এই সরকার গঠনে জড়িত প্রত্যেক ব্যক্তি এবং যারা এই সরকারের অংশ হয়েছে তারা সবাই দেশদ্রোহিতার অপরাধ করছে। ঠিক কিনা? আইনে তো তাই বলে। আইনি যদি দেখেন তাহলে এইটাও আইন। আপনি আপনার ক্ষেত্রে দেশের সর্বোচ্চ আইন প্রয়োগ করেন নাই, মাহমুদুর রহমানের ক্ষেত্রে কেন আইন প্রয়োগ করতেছেন? এইটার যুক্তি কি? আপনি হয়তো বলবেন যে এই সরকার সফল বিপ্লবের পর জনমানুষের ইচ্ছার ভিত্তিতে বসানো হয়েছে। ঠিক কি? তাহলে মাহমুদুর রহমানকে যে কারাগারে পাঠিয়েছেন এটা কি জনমানুষের ইচ্ছা অনুযায়ী? এই মাহমুদুর রহমান হইতেছেন বিপ্লবের প্রকৃত নায়ক। শহীদদের ছাড়া মাহমুদুর রহমান যে ধরনের ত্যাগ স্বীকার করছেন তা আর কেউ করে নাই, আপনারাও করেন নাই। উনি জেলে পড়ছেন বছরের পর বছর, উনার পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে, উনাকে আদালতের বারান্দায় রক্তাক্ত করা হয়েছে, উনাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। উনি দেশে ফিরছিলেন কেন? দেশে ফিরছিলেন মৃত্যু পথযাত্রী উনার মাকে দেখার জন্য, আর কোনো কারণ ছিল না।
তাহলে আপনার ক্ষেত্রে জনমানুষের ইচ্ছা প্রযোজ্য, মাহমুদুর রহমানের ক্ষেত্রে ইচ্ছা প্রযোজ্য হবে না কেন? এই মামলার কোনো ভিত্তি আছে? মাহমুদুর রহমান এবং শফিক রেহমানকে রাজনৈতিক উদ্দেশ্যে ফ্যাসিবাদী সরকার মিথ্যা মামলায় জড়াইছিল, আর প্রফেসর ইউনূসের সরকার হাসিনা সরকারের দায়ের করা মিথ্যা মামলা খারিজ করার প্রতিশ্রুতি দিছিল, দেয় নাই? দিছিল। এই মামলা কেন খারিজ হইল না? মাহমুদুর রহমানের মামলা তো সেই প্রথম দিককার মামলাগুলোর মধ্যে থাকার কথা ছিল, যেগুলো বাতিল করা হবে, এটা করা হইল না কেন? এরা ছাড়াও মাহমুদুর রহমান শফিক রেহমানকে শেখ হাসিনার এই কুপুত্র যে কুত্তে নিয়ে বসে থাকে ও জয়, এর হত্যা ষড়যন্ত্রের অভিযোগে যে মামলায় অভিযুক্ত করা হয়েছে, যে মামলায় বাংলাদেশের আদালতের কোনো এখতিয়ারই নাই, এই মামলা করার কোনো এখতিয়ার নাই, এই মামলাটাই অবৈধ। জয় যুক্তরাষ্ট্রে বাস করে, শুধুমাত্র মার্কিন আদালতের এখতিয়ার আছে এই ধরনের অভিযোগের উপরে, এবং আশ্চর্যজনকভাবে যুক্তরাষ্ট্রে কোনো মামলা দায়ের করা হয়নি। হাসিনার ফ্যাসিস্ট শাসনের উৎখাতের পরেও এই মামলা কেন বজায় রাখা হইলো, এই রায় কেন বজায় রাখা হইলো? এই রায় তো অবৈধ, মামলাই অবৈধ। আমি আরেকটু বুঝাই বলি, যদি একজন ব্যক্তি যুক্তরাষ্ট্রে বসবাস করে এবং তার হত্যার একটা ষড়যন্ত্র হয়, থিওরিটিক্যালি ধরতেছি, তাহলে সেই অপরাধের মামলা যুক্তরাষ্ট্রের আদালতে দায়ের করতে হবে, কারণ অপরাধের শিকার যে ব্যক্তি, সে ব্যক্তি যুক্তরাষ্ট্রে বসবাস করেন এবং অপরাধের স্থানও কিন্তু যুক্তরাষ্ট্রের এখতিয়ারের মধ্যে পড়ে। তবে ষড়যন্ত্রকারী যদি বাংলাদেশে অবস্থান করে এবং অপরাধের পরিকল্পনা সেখান থেকে পরিচালনা করা হয়, তাহলে বাংলাদেশে সেই মামলা তদন্ত হতে পারে, মামলা হতে পারে না। কিন্তু মূল মামলাটা যুক্তরাষ্ট্রের আদালতে দায়ের করতে হবে, কারণ অপরাধের শিকার এবং ষড়যন্ত্রের লক্ষ্য যুক্তরাষ্ট্রের নাগরিক বা বাসিন্দা। যদি এমন একটা মামলা যেখানে ষড়যন্ত্রের শিকার ব্যক্তি যুক্তরাষ্ট্রে বাস করেন এবং ঘটনাটা যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থার আওতাধীন, তাহলে মামলাটা যদি বাংলাদেশে দায়ের করা হয়, তবে এইটা আইনের বেশ কয়েকটা দিক থেকে ব্যত্যয় বা বিচ্যুতি হবে। প্রধান ব্যত্যয়গুলো কি? একটা হইতেছে আন্তর্জাতিক এখতিয়ার লঙ্ঘন। আন্তর্জাতিক আইনে সাধারণত যে দেশে অপরাধ সংঘটিত হয়েছে সেই দেশের আদালতেই মামলার শুনানি এবং বিচার করতে পারে। যেহেতু ষড়যন্ত্রের শিকার ব্যক্তি যুক্তরাষ্ট্রে বাস করেন এবং অপরাধের প্রভাব সেই দেশের মধ্যে পড়ে, তাই মামলাটা যুক্তরাষ্ট্রের এখতিয়ারের মধ্যে পড়ে। বাংলাদেশে এই ধরনের মামলা দায়ের করা হলে সেটা আন্তর্জাতিক আইনের মূল নীতির লঙ্ঘন। সোজা সাপটা কথা, আপনি আইনের যে কাউকে জিজ্ঞেস করতে পারেন। 2 নাম্বার, বিচার প্রক্রিয়ার বৈধতা। বাংলাদেশে দায়ের করা মামলায় আদালত কার্যকরভাবে অপরাধের তদন্ত এবং বিচার করতে সক্ষম হবে না তো, কারণ অপরাধের স্থান, অপরাধের শিকার ব্যক্তি এবং প্রমাণসমূহ যুক্তরাষ্ট্রে অবস্থিত, তাই তো? এটা একটা কার্যকর বিচার প্রক্রিয়ার পরিপন্থী তো, এবং মামলার প্রকৃত আইনি ভিত্তি তো দুর্বল। আদালতের রায় ভুল ছিল, কারণ 2টা ধারায় মাহমুদুর রহমানকে 2 রকম সাজা দেওয়া হয়েছে, একটা 5 বছর আর একটা 2 বছর। এইটার কোনো ভিত্তি ছিল না। এইটা একটা সুষ্ঠু বিচারের ক্ষেত্রে বৈধ প্রশ্ন তোলে। যদি সরকার মামলাটা চালিয়ে যেতে চাইতো, তাহলে সরকার কি করতে পারতো? সরকার তো এই মামলাটা পুনর্বিচার করতে পারতো, বলতে পারতো এটা আমরা নতুন ভাবে বিচার করবো। কারণ যেই দেশের আদালতের বারান্দায় মাহমুদুর রহমানকে আহত করে রক্তাক্ত করা হয়, সেই দেশে তো মাহমুদুর রহমান ন্যায় বিচার পাবে না, পানো নাই। উনাকেই বলা হয়েছিল ট্রুথ ইজ নো ডিফেন্স, বলে নাই? বলছিল তো, তাহলে উনি তো ন্যায় বিচার পাবেন না। তো এই মামলা কেন পুনর্বিচার করা হলো না? 69-এ গণ আন্দোলনের মুখে পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব শেখ মুজিবের বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করছিল, করে কারণে নেই? তাহলে জনমানুষের দাবির মুখে মামলা প্রত্যাহার করা যায় তো নাকি? কেন মাহমুদুর রহমানের ক্ষেত্রে করা হলো না? একই মামলা কিন্তু শফিক রেহমানদের সাথে স্থগিত করা হয়েছে, দেখেন কেন মাহমুদুর রহমানের করা হলো না? এর সাথে তো যুক্তি করে দেওয়া যেত মাহমুদুর রহমানের কথা। তার মানে বিপ্লবে যারা সৈনিক, তারা এই সরকারের হাতে, প্রফেসর ইউনূসের সরকারের হাতে নিগৃহীত হইতেছে। কেন? কারণ বিপ্লবের প্রথম মুহূর্তেই বিপ্লবের ফল চিন্তা করা হয়েছিল। হাসিনার অপমানজনক পলায়নের পর আসিফ নজরুল একাই তথাকথিত সাংবিধানিকতার দোহাই দিয়া ছাত্রদের একাংশকে ক্যান্টনমেন্ট আর বঙ্গভবনে নিয়ে ঘুটু করিয়া প্রফেসর ইউনূসকে হাসিনার বানানোর রাষ্ট্রপতি তুর্পুর কাছে শপথ নিয়েছিল, আর এক গাদা অপদার্থ উপদেষ্টা নিয়ে কাজ শুরু করে বিপ্লবের হুকুম দিয়েছে। এদের শাসনে ক্যান্টনমেন্টে আশ্রয় পেল সব আওয়ামী দুর্বৃত্তরা, পলায় গেল সবাই, বিপ্লব পলায় গেছে, যে মনির হলো পলায় গেছে। ওই মুহূর্তটা ছিল খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে আওয়ামী আর ইন্ডিয়ার স্ট্র্যাটেজিক অ্যাসেটগুলো রক্ষিত হয়। আর এই ওয়াহিদুদ্দিন মাহমুদের মতো বুড়া খাটাস, যে কিনা হাসিনার উন্নয়নের সারিন্দা বাজাইতো, সে জানেও না কিছু, তার কেন উপদেষ্টা বানানো হয়? বলে কি পাঠ্যপুস্তক দিয়ে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছিল, সেটাই প্রজ্ঞাপন হয়ে যায়। শালা বুড়া হয়েছে কিন্তু মিছা কথা বলার অভ্যাস জানি। এইভাবে প্রজ্ঞাপন হয় কোনো সরকারি? আপনার সরকারি অফিসে অনেকে কাজ করেন, আপনারা বলেন এইভাবে প্রজ্ঞাপন হয়? যখন অন্তর্বর্তী সরকার গঠনের জন্য আসিফ নজরুল ঘুটু করিচ্ছে, আমি তখনই বুঝছিলাম এইখানে ইন্ডিয়ান লোকজন ঢুকে গেছে। আমি তখনই বিপ্লব চিন্তা হওয়ার বিষয়ে সতর্কতা দিয়েছিলাম, বলছিলাম না ওই সময় ভিডিওতে, যারা বিপ্লবের পিছনে ছুরিকাঘাত করছে তারা নতুন মির্জাফরের মতো কুখ্যাত হয়ে থাকবে। তাহলে মাহমুদুর রহমানকে কেন জেলে দেওয়া হলো জানেন? মাহমুদুর রহমানকে জেলে দেওয়ার প্রকৃত কারণ হলো তিনি ভারতের আসল প্রভুদের জন্য একটা আপদ। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হারানোর বিষয়ে মাহমুদুর রহমানের চেয়ে বেশি কেউ সতর্ক করে নাই। আজ আমরা হাসিনার শাসন ব্যবস্থায় দেখতেছি সেই একই ফ্যাসিবাদী কাঠামো, তবে হাসিনা ছাড়া। যারা ভারতের স্থানীয় এজেন্সি এবং বাংলাদেশের এই যে প্রথম আলো, ডেইলি স্টার, এই গোষ্ঠী তো সরকার হিসেবে পাইছি আমরা, তারা মাহমুদুর রহমানকে নিশ্চিত করতে তাদের সর্বোচ্চ চেষ্টা করবে। এখন বলতে পারেন কিভাবে এটা এড়ানো যেত? একটা তো দেখাইলাম, শফিক রেহমানদের রায় তো স্থগিত করে দিছে, দেখলেন তো। 2 নাম্বার, এই মামলাটা পুনর্বিচারের জন্য পাঠানো যেত। 3 নাম্বার, রায় বাতিল করে দেওয়া যেত। 4 নাম্বার, আমি যদি আসিফ নজরুল হইতাম, এগুলো কোনো কিছু হইল না, তারপরে আমি যদি আসিফ নজরুল হইতাম, তাইলে মাহমুদ ভাইকে জেলে যেতে হইতো না। কিভাবে জানেন? মাহমুদ ভাই যে সময় বললেন যে উনি আদালতে আত্মসমর্পণ করতে যাবেন, সেদিনই আমি ওনার মায়ের দেখতে যেতাম, আর মাহমুদুর রহমানের, আর বলতাম মাহমুদ ভাই আমরা এই মামলার রায় বাতিলের জন্য উদ্যোগ নিতেছি, আপনি তো বুঝেন টাইম লাগবে, কয়দিন সময় দেন আমাদের, খালাম্মাকে সময় দেন আপনি, আমি নিজে এসে আপনার হাতে রায় বাতিলের কাগজ কিন্তু ধরাই দিয়ে যাবো। আপনি আদালতে গেলে জেলে পাঠিয়ে দেবে, এটা আমরা এটাতে বিব্রত হবো। আমি মেহরবানি করে আমাদেরকে বিব্রত করেন না মাহমুদ ভাই, আপনি মেহরবানি করে কয়টা দিন টাইম দেন, আমরা রিকোয়েস্ট করতেছি। উনি যদি আমার রিকোয়েস্ট না শুনতেন, আমি প্রফেসর ইউনূসের দিয়ে ফোন করতাম ওনারে, হয়তো না আপনি বলেন কাজ হতো না। মাহমুদ ভাই যাইতো আজকে আদালতে? আপনারা সবাই জানেন মাহমুদ ভাই কিন্তু ঘাটতেরা, উনি যেটা মনে করবেন সেটা উনি করবেনই, করে ছাড়বেন, এবং উনি ঘাটতেরার জন্য আমরা ওনাকে পছন্দ করি, ঠিক কিনা বলেন? কিন্তু তারপরেও এই অ্যাপ্রোচটা নিয়ে গেলে উনি শুনতেন, কিন্তু ওনারা করবেন না তো। মাহমুদুর রহমান কে এখন? মাহমুদুর রহমান এখন কেউ না।
আমরা এই ভারতীয় এজেন্ট এবং ফ্যাসিবাদের সহায়কদের কাছ থেকে কোনো দেশপ্রেম তো আশা করি না। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে মাহমুদুর রহমানের প্রতি প্রকৃত বিচার আমাদের জনগণ করবে, যারা ভারতের আধিপত্য এবং সম্প্রসারণবাদকে বীরত্বের সাথে পরাজিত করছে। আমরা যা নেপালে দেখছি, আমরা যা মালদ্বীপে দেখছি, আমরা দেখছি আমাদের এই অঞ্চলে ভারতের সম্প্রসারণবাদ পিছু হচ্ছে। আমাদের জনগণ নিশ্চিত করবে যে আর কখনো ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে ফিরে আসবে না। মাহমুদ ভাই, ভয়ের কিছু নাই, ভবিষ্যতের বাংলাদেশ আপনাকে 2 হাত তুলে এবং উষ্ণ হৃদয়ে স্বাগত জানাবে। আমরা সেই দিনের অপেক্ষায় থাকলাম। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।